নমস্কার, সলিউশন ফর এডুকেশন চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আগামী এসএলএসটি, নেট, সেট, পিএসসি, এমএসসি সকল পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ভিডিওতে আমরা চর্যাপদ নিয়ে একটি সামগ্রিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। চর্যা শব্দটি চর ধাতু থেকে নিষ্পন্ন। চর্যার টিকায় বলা হয়েছে যে যোগীর অবস্থান ও বিহারীদের নিয়ম বা আচরণই হলো চর্যা। তাহলে চর্যাপদ কি? সাধারণভাবে আমরা বলতে পারি যে চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, যা আচরণীয় ও অনাচরণীয় ভাবনার পদ, যা রূপক বা প্রতীকের মাধ্যমে ব্যক্ত হয়েছে। প্রথমে আমরা চর্যাপদের আবিষ্কার বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর সরকার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ওপরে বাংলা, বিহার, আসাম, উড়িষ্যার পুঁথি সন্ধানের দায়িত্ব দিয়েছিলেন। রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামে একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন। সেই গ্রন্থের সূত্র ধরে এই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় মোট 4 বার নেপালে গিয়েছিলেন। 1897 খ্রিস্টাব্দে তিনি প্রথম নেপালে গিয়েছিলেন। তারপর 1898, 1907 এবং 1922 খ্রিস্টাব্দে মোট 4 বার তিনি নেপালে গিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে অর্থাৎ তৃতীয়বার তিনি যখন নেপালে যান, নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে তিনি চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেছিলেন। বর্তমানে নেপালের এই রাজ দরবার গ্রন্থাগারের নাম হচ্ছে অভিলেখালয়। এই নামটি মনে রাখবে, অভিলেখালয়। নেপালের এই রাষ্ট্রীয় গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সঙ্গে আরও 2টি গ্রন্থ আবিষ্কার করেছিলেন। সেই 2টি গ্রন্থ হল সরহপাদ বা সরোজ বজ্রের দোহাকোষ এবং কাহ্নপাদ বা কৃষ্ণাচার্যের দোহাকোষ। এছাড়া হরপ্রসাদ শাস্ত্রী পূর্ব নেপাল থেকে আরেকটা গ্রন্থ আবিষ্কার করেছিলেন ডাকার নব নামে। এই ডাকার নব পুঁথিটি ছিল বৌদ্ধতন্ত্র বিষয়ক। এবার চর্যাপদের প্রকাশকাল বিষয়ে বলি। 1323 বঙ্গাব্দের শ্রাবণ মাসে অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই শিরোনামের অন্তর্ভুক্ত হয়ে চর্যাপদ গ্রন্থটি চর্যাচর্য বিনিশ্চয় নামে বাকি 3টি গ্রন্থের সঙ্গে প্রকাশিত হয়। অর্থাৎ 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই শিরোনামের অন্তর্ভুক্ত হয়ে মোট 4টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, যার মধ্যে চর্যাপদের নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। বাকি 3টি গ্রন্থ হল সরোজ বজ্রের দোহাকোষ, কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং ডাকার নব। এই 4টি গ্রন্থ একযোগে প্রকাশিত হয়েছিল 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। এই প্রসঙ্গে যদি বলা হয় যে চর্যাপদ কেন নেপাল থেকে আবিষ্কৃত হলো, এই বিষয়ে কিছু সম্ভাব্য কারণ বলা যেতে পারে। যেমন চর্যাপদগুলো রচিত হয়েছিল বাংলার পাল রাজাদের শাসনকালে। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের মানুষ। তাদের শাসনকাল আনুমানিক 750 থেকে 1150 খ্রিস্টাব্দ। এই পাল রাজাদের পর বাংলার শাসন ব্যবস্থার দায়িত্ব নেয় সেন রাজারা। এই সেন বংশের রাজারা ছিলেন মূলত ব্রাহ্মণ্য ধর্মের এবং বৌদ্ধ ধর্মের প্রতি তারা খুব একটা অনুকূল ছিলেন না। আমরা তারপর দেখি যে 1202 খ্রিস্টাব্দে, আনুমানিক 1202 খ্রিস্টাব্দে বাংলায় তুর্কি আক্রমণ হচ্ছে। এই সমস্ত কারণে একটা ধর্মীয় সংকটের মধ্যে পড়েছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। সম্ভবত এই সব কারণে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ বা তাদের শিষ্য সম্প্রদায় বঙ্গদেশ ছেড়ে তাদের যাবতীয় গ্রন্থাবলী নিয়ে তারা নেপাল, তিব্বত ওই সমস্ত পার্বত্য অঞ্চলে চলে গেছিলেন এবং পরবর্তীতে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে বাংলার অমূল্য সম্পদ চর্যাপদ আবিষ্কৃত হচ্ছে। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে চর্যাপদের যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন সেটা এখনও নেপালের পুঁথিশালাতেই আছে
এবং ওই পুঁথির সম্মুখ পৃষ্ঠায় পুঁথির নাম বা পরিচয় হিসাবে নাগরী হরফে লেখা আছে চর্যাচর্য টিকা। এই পুঁথিরই একটা প্রতিলিপি হরপ্রসাদ শাস্ত্রী দেশে আনেন এবং চর্যাচর্য বিনিশ্চয় নাম দিয়ে সম্পাদনা করেন। চর্যাপদ গ্রন্থটির প্রথম পত্রের সম্মুখ পৃষ্ঠায় নাগরী হরফে একটা তারিখ লেখা আছে, ভাদ্র 741 সংবৎ। নেপালের এই 741 সংবতের সঙ্গে 879 যোগ করলে খ্রিস্টাব্দ পাওয়া যায় 1620 খ্রিস্টাব্দ। অর্থাৎ নেপালি লিপিকর এই 1620 খ্রিস্টাব্দে চর্যাপদের মূল গ্রন্থ থেকে প্রতিলিপি করেছিলেন। মূল গ্রন্থটি যদিও পাওয়া যায়নি, এই প্রতিলিপিটি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন। চর্যাপদ গ্রন্থটি পুরনো বাংলা অক্ষরে অর্থাৎ প্রত্ন বাংলা লিপিতে তাল পাতায় লেখা হয়েছিল। গ্রন্থের শেষ পত্র সংখ্যা 69, তার মধ্যে 35, 36, 37, 38 ও 66 সংখ্যক পত্রগুলি গ্রন্থে পাওয়া যায়নি। প্রথম পত্রের দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু হয়েছে নমঃ শ্রী বজ্রযোগিন্যই শব্দ দিয়ে। তারপর শ্রী সদ্গুরু বক্তৃ পঙ্কজ নামক বন্দনা ও বস্তু নির্দেশক শ্লোক। তারপরে দ্বিতীয় পংক্তির মাঝামাঝি থেকে কা আ তরুবর পঞ্চবী ডাল ইত্যাদি চর্যাপদগুলি লিখিত হয়েছে এবং প্রত্যেকটা পদের নিচে পদের ব্যাখ্যা হিসাবে সংস্কৃত ভাষায় টিকা লেখা আছে। এই টিকাকার হলেন মুনি দত্ত, সেই বিষয়ে আমরা একটু পরেই আলোচনা করব। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদটি ছিল সংস্কৃত ভাষায় লেখা টিকা সহ বাংলা চর্যাপদের একটি সংকলন গ্রন্থ। যেহেতু কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি, তাই সেগুলো বাদ দিয়েই আমরা বলতে পারি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে 23 জন পদকর্তার 46.5টি পদ পাওয়া গেছে। অনুমান করা হয় মোট পদের সংখ্যা ছিল 50টি, মতান্তরে 51টি। আসলে মুনিদত্ত 51টি চর্যাপদ নিয়ে তার সংস্কৃত টিকা বা ব্যাখ্যা সহ একটি গ্রন্থ সম্পাদনা করেছিলেন, যার নাম চর্যা গীতিঘোষ বৃত্তি। মুনিদত্তের সম্পাদিত ওই গ্রন্থে 50টি চর্যাপদের সংস্কৃত টিকা বা ব্যাখ্যা ছিল। 11 সংখ্যক চর্যাপদের টিকা মুনিদত্ত লেখেননি। মুনিদত্তের এই সম্পাদিত গ্রন্থটি অনুলিখন করেছিলেন নেপালি লিপিকার এবং নেপালি লিপিকার এই 11 সংখ্যক পদটি বাদ দিয়েছিলেন। নেপালি লিপিকারের লেখা এই পুঁথিটাই হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন, তাই ওখানে শেষ পদের সংখ্যা 50। মুনিদত্তের সম্পাদিত চর্যা গীতিঘোষ বৃত্তি গ্রন্থটি তিব্বতীতে অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। এই তিব্বতী অনুবাদ গ্রন্থেই সন্ধান পাওয়া যায় যে মুনিদত্ত 51টি চর্যাপদ নিয়ে একটা সংকলন গ্রন্থ করেছিলেন। সেখানে 50টি পদের টিকা লিখেছিলেন সংস্কৃতে এবং 11 সংখ্যক পদের টিকা লেখেননি। চর্যা গীতিঘোষ বৃত্তি নামে এই তিব্বতী অনুবাদ গ্রন্থটি আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এই প্রসঙ্গে উল্লেখ্য যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের আবিষ্কৃত চর্যাপদ গ্রন্থে টিকাকার মুনিদত্তের নাম পাওয়া যায় না, তবে তার সংস্কৃত টিকার নাম যে নির্মলগিরা, এই নির্মলগিরা টিকার নাম উল্লেখ আছে। আর ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদ থেকে জানা যায় চর্যাপদের টিকাকারের নাম মুনিদত্ত এবং মুনিদত্তের সম্পাদিত গ্রন্থের নাম চর্যা গীতিঘোষ বৃত্তি। নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের আবিষ্কৃত চর্যাপদ গ্রন্থে কয়েকটা পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে বলে 3টি সম্পূর্ণ পদ পাওয়া যায়নি। সেই 3টি সম্পূর্ণ পদ হলো 24, 25 এবং 48 নম্বর পদ। আর 23 নম্বর পদের অর্ধেকটা পাওয়া যায়নি, অর্থাৎ 3.5টি পদ পাওয়া যায়নি। কিন্তু তিব্বত থেকে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় আবিষ্কৃত তিব্বতী অনুবাদের পুঁথিতে সমস্ত পদই ছিল। এখানে আরেকটি বিষয় বলে রাখি, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদ গ্রন্থে
দশম চর্যাপদের টিকার শেষে মন্তব্য আছে, লারিডম্বি পাদানাং শূন্যেতাদি চর্যয়া ব্যাখ্যা নাস্তি। এই মন্তব্য থেকে বোঝা যায় যে দশম চর্যার মূল পাঠ ও টিকার পরে এবং একাদশ চর্যার আগে লারিডম্বি পাদের একটি চর্যাপদ ছিল, যার সূচনা শূন শব্দ দিয়ে। এবং এই পদটির ব্যাখ্যা যেহেতু মুনিদত্ত করেননি, টিকা লেখেননি, তাই নেপালি লিপিকার মুনিদত্তের গ্রন্থটি অনুলিখন করার সময়ে লারিডম্বিপাদের ওই পদটি বাদ দিয়েছেন। কিন্তু লারিডম্বিপাদের পদটি যে ব্যাখ্যা নেই মুনিদত্তের গ্রন্থে, সেই উল্লেখটুকু করে গেছেন। আর এই জন্যেই হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদে 23 জন পদকর্তার নামের পরিবর্তে কোনো কোনো সমালোচক বলেন যে 24 জন পদকর্তার নাম আছে। টিকাকার মুনিদত্ত চর্যাপদের পদকর্তাদের মধ্যে লুইপাদকে আদি সিদ্ধাচার্য হিসাবে উল্লেখ করেছেন। লুইপাদ চর্যাপদের প্রথম পদটি লিখেছেন এবং 29 সংখ্যক পদ, মোট 2টি পদ লিখেছেন লুইপাদ। চর্যাপদের পদকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি পদ লিখেছেন কিন্তু কাহ্নপাদ বা কৃষ্ণাচার্য পাদ। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে 46.5টি পদের মধ্যে 12টি পদ লিখেছেন কাহ্নপাদ, কিন্তু কাহ্নপাদের মোট পদের সংখ্যা 13টি। কারণ হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদের যে 24 নম্বর চর্যাপদটি পাওয়া যায়নি, তার পদকর্তা কিন্তু কাহ্নপাদ। কারণ এই পরিচয় পাওয়া যায় ওই মুনিদত্তের সম্পাদিত গ্রন্থের তিব্বতী অনুবাদ, যে চর্যাগীতি ঘোষবৃত্তি, যেটা আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, সেখানে পদটি আছে। কাহ্নপাদের লেখা 12টি চর্যাপদের ক্রমিক সংখ্যা আমরা বলতে পারি 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 36, 40, 42 এবং 45 নং চর্যাপদ কাহ্নপাদ লিখেছেন। পদ সংখ্যার মধ্যে ভূসুকুপাদ দ্বিতীয় স্থানে রয়েছেন। ভূসুকুপাদ 8টি চর্যাপদ লিখেছেন। 6, 21, 23, 27, 30, 41, 43 এবং 49 সংখ্যক চর্যাপদ ভূসুকুপাদের লেখা। পদ সংখ্যার ক্ষেত্রে তৃতীয় স্থানে আছেন সরহপাদ। সরহপাদ 4টি পদ লিখেছেন, 22, 32, 38 এবং 39 সংখ্যক চর্যাপদ। এবার আমরা দেখব যে কুক্কুরিপাদ 2 নং এবং 20 নম্বর এই দুটো চর্যাপদ ছাড়াও আরেকটি চর্যাপদ লিখেছিলেন, 48 নং চর্যাপদ। কুক্কুরিপাদের লেখা এই 48 নম্বর চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত গ্রন্থে পাওয়া যায়নি, কিন্তু তিব্বতী অনুবাদ, যেটা প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেছিলেন, সেখানে আছে। এছাড়া শান্তিপাদের লেখা 2টি চর্যাপদ পাই, 15 নং এবং 26 নং চর্যাপদ। এবং শবরপাদেরও 2টি চর্যাপদ আছে, 28 নং এবং 50 নং চর্যাপদ। চর্যাপদের যে শেষ পদ 50 নং চর্যাপদ, তার কবি এই শবরপাদ। বাকি যে পদকর্তারা রয়েছেন তাদের একটি করে চর্যাপদ পাওয়া যায় এবং তন্ত্রীপাদের 25 নং চর্যাপদ। এই 25 নম্বর চর্যাপদটি হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত গ্রন্থে পাওয়া যায়নি, তিব্বতী অনুবাদে পাওয়া গেছে। চর্যাপদের পদকর্তাদের নামের সঙ্গে পাদ কথাটি যুক্ত রয়েছে। পাদ শব্দের অর্থ এখানে ধর্মগুরু। শব্দটি গৌরবসূচক পদ। আসলে এই পদকর্তারা ছিলেন সিদ্ধাচার্য বা গুরু স্থানীয় ব্যক্তি। শিষ্যরা তাদের চরণ স্পর্শ করে সম্মান জানাতেন এবং তাদের নামের সঙ্গে পাদ শব্দটি যোগ করে দিতেন। তাই টিকাকার মুনিদত্ত কবিদের নামের শেষে এই পাদ কথাটি যুক্ত করে দিয়েছেন। এবার পদকর্তাদের সম্পর্কে 2-1টি কথা বলা দরকার। আমরা দেখব যে চর্যাপদের মধ্যে পদকর্তা সম্পর্কে খুব সামান্য তথ্যই পাওয়া যায়। টিকাকার মুনিদত্ত লুইপাদকে 2 স্থানে আদি সিদ্ধাচার্য হিসাবে উল্লেখ করেছেন। 5 নম্বর চর্যাপদে চাটিলপাদ ভণিতাই নিজেকে বলেছেন অনুত্তর স্বামী। অনুত্তর স্বামী শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ স্বামী। ভূসুকুপাদ 41 নং এবং 43 নং চর্যাপদে নিজেকে রাউতু বলে উল্লেখ করেছেন। রাজপুত্র শব্দ থেকে রাউতু শব্দের উৎপত্তি হতে পারে।
এবং ৪৯ নং চর্যাপদে ভুসুকু নিজেকে বাঙালি হিসাবে দাবি করেছেন। কাহ্নপাদ ১০ নম্বর চর্যাপদে নিজেকে কাপালিক যোগী বলেছেন। ১৮ নম্বর চর্যাপদে কাহ্ন বলেছেন কেহ কেহ তোহরে বিরুয়া বোলয়, অর্থাৎ কাহ্ন নিজেকে বিরুয়া হিসাবে উল্লেখ করেছেন। ৩৬ নম্বর চর্যাপদে কাহ্নপাদ জালন্ধরী পাদকে গুরু বলে স্বীকার করেছেন। এবং এই ৩৬ নম্বর চর্যাপদে আরেকটি তথ্য আমরা দেখব, কাহ্নপাদ নিজেকে বলেছেন পণ্ডিতাচার্য। ৩৪ নম্বর চর্যাপদে আমরা দেখতে পাই দারিকপাদ লুইপাদকে গুরু বলে স্বীকার করেছেন। এই প্রসঙ্গে আরও দু একটি তথ্য এখানে বলে রাখি। এই যে চর্যাপদের চর্যা কথাটি উল্লেখ করেছেন কিন্তু কুক্কুরিপাদ। কুক্কুরিপাদ তার ২ নম্বর চর্যাপদে বলেছেন ঐশনী চর্যা কুক্কুরি পায়ে গায়ু, অর্থাৎ ২ নম্বর চর্যাপদে চর্যা কথাটির উল্লেখ আছে। এই চর্যাপদগুলি আসলে গান ছিল, গাওয়া হতো। চর্যাপদের শীর্ষে রাগরাগিনীর উল্লেখ থেকে সেটা পরিষ্কার বোঝা যায়। এছাড়া পদকর্তা টেন্টন পাদও চর্যাপদকে গান হিসাবে উল্লেখ করেছেন। ৩৩ নম্বর চর্যাপদে টেন্টন পাদ বলেছেন টেন্টন পায়ের গীত বিরলে বুঝাওয়া। ১৭ নম্বর চর্যাপদে বীণাপাদ বুদ্ধ নাটকের প্রসঙ্গ এনেছেন। এখানে তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা চর্যাপদের বিস্তারিত ব্যাখ্যা, বিষয়বস্তু ইত্যাদি খুঁটিনাটি ব্যাখ্যা আমি এই আলোচনাতে করছি না। যদি চর্যাপদ সম্পর্কে তোমাদের এই আলোচনা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, পরবর্তী একটা ভিডিও করব যেখানে চর্যাপদের বিষয়বস্তু ইত্যাদি খুঁটিনাটি ব্যাখ্যা আলোচনা করা হবে। এবার চর্যাপদের ভাষা বিষয়ে কিছু আলোচনা করা যাক। চর্যাপদ প্রকাশিত হওয়ার পর পণ্ডিত মহলে একটা তুমুল আলোড়ন তৈরি হয় যে কোন ভাষায় লেখা। যেমন হিন্দি ভাষার পক্ষে দাবি তুলেছিলেন বিজয়চন্দ্র মজুমদার, রাহুল সংকীর্তায়ন, কালীপ্রসাদ জয়গোপাল। এদের মতে চর্যাপদের ভাষা নাকি হিন্দি। জয়কান্ত মিশ্র দাবি করেছিলেন মৈথিলি ভাষার আদি নিদর্শন চর্যাপদ। কিন্তু আমরা দেখব যে চর্যাপদ আসলে প্রাচীন বাংলা ভাষায় লেখা। চর্যাপদের মধ্যে কিছু মৈথিলি শব্দ, কিছু হিন্দি শব্দ বিক্ষিপ্তভাবে ছিল ঠিকই, কিন্তু ভাষার যে একটা মূল কাঠামো সেটি কিন্তু প্রাচীন বাংলা। চর্যাপদের ভাষা যে বাংলা ভাষা, ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। এই গ্রন্থটি সংক্ষেপে ODBL নামেও পরিচিত। এর 3টি পার্ট ছিল। পার্ট 1, পার্ট 2 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এখানে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নিয়ে আলোচনা করেছিলেন। আর পার্ট 3 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। চর্যাপদের ভাষা যে বাংলা ভাষা তার 2-1টি দৃষ্টান্ত আমরা তুলে ধরতে পারি। যেমন বাংলা ভাষার একটা নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে অধিকরণ কারকে ত বিভক্তি। 33 নং চর্যাপদে আমরা দেখি হারিত ভাত নাহি নীতি আবেশী। হারি এখানে অধিকরণ পদ এবং তার সঙ্গে ত বিভক্তি যুক্ত হয়েছে। এছাড়া সম্বন্ধ পদে এর বিভক্তি বাংলা ভাষার আরেকটি নিজস্ব বৈশিষ্ট্য। যেমন 2 নং চর্যাপদে আছে রুখের তেন্তলি, অর্থাৎ গাছের তেঁতুল। রুখ এখানে সম্বন্ধ পদ এবং তার সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে। এই প্রসঙ্গে বলি যে বৃক্ষ শব্দ থেকে উৎপত্তি রুখ শব্দটা পূর্ববঙ্গের উপভাষায় লক্ষ্য করা যায়। এছাড়া পূর্ববঙ্গের উপভাষায় কর্তৃকারকে এ বিভক্তি আছে, যেটা চর্যাপদেও লক্ষ্য করি। যেমন কুম্ভীরে খাই। এই রকম অনেক বৈশিষ্ট্য ভাষাতাত্ত্বিকরা ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরেছেন, যেগুলি বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্য। এছাড়া বাংলার কিছু নিজস্ব প্রবাদ আমরা দেখি চর্যাপদে রয়েছে। যেমন 6 নং চর্যাপদে রয়েছে আপনা মাংসে হরিণা বৈরী। এই প্রবাদটি পরবর্তী বাংলা সাহিত্যেও রয়েছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3 বার উল্লেখিত আছে এবং মুকুন্দ চক্রবর্তীও তার চণ্ডীমঙ্গল কাব্যে 2 স্থানে প্রবাদটি উল্লেখ করেছেন। আমরা যথাস্থানে সেই বিষয়টি তুলে ধরব পরে। চর্যাপদের ভাষা কী ধরনের সেই বিষয়ে বলতে গিয়ে টিকাকার মুনি দত্ত সন্ধ্যা ভাষা শব্দটি ব্যবহার করেছেন। যেমন কুক্কুরিপাদের 2 নং চর্যাপদের ব্যাখ্যা প্রসঙ্গে মুনি দত্ত বলেছেন কুক্কুরিপাদা সন্ধ্যা ভাষয়া প্রকটই তুমাহু, অর্থাৎ
মহাশুক্লাবের তথ্য এখানে সন্ধ্যা ভাষায় ব্যক্ত করা হয়েছে। সম্পাদক হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা, অর্থাৎ সন্ধ্যাবেলার মতো আলো আধারী রহস্যময়, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, এই অর্থে সন্ধ্যা ভাষাকে ব্যাখ্যা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী মনে করেন সন্ধ্যা শব্দটি লিপিকর ভুল করে লিখেছেন। বিধুশেখর শাস্ত্রীর মতে শব্দটি হবে সন্ধ্যা ভাষা। বিধুশেখর শাস্ত্রী সন্ধ্যা শব্দটি ব্যাখ্যা করেছেন সম ধা ধাতু অর্থে, অর্থাৎ সম্যক রূপে বোধগম্যের ভাষা এই অর্থে। কিন্তু পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা দেশের ভাষা বা বি ভাষা বা আঞ্চলিক ভাষা। সন্ধ্যা দেশ বলতে ভাগলপুর, তারপর সাঁওতাল পরগনা, বীরভূমের পশ্চিমাংশ, ওই অঞ্চলটা, এই অঞ্চলের ভাষা চর্যাপদে রয়েছে, তাই পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় এই ধরনের নামকরণ করেছেন। তবে তিব্বতী ভাষায় সন্ধ্যা ভাষার অর্থ এইভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রহেলিকাচ্ছলে উক্ত দুরূহ তত্ত্বের ব্যাখ্যা। আসলে বৌদ্ধ সহজিয়াদের সাধনার গূঢ় রহস্য অন্য ধর্মাবলম্বীর মানুষরা যাতে উপলব্ধি না করতে পারে, সেই জন্য চর্যার ভাষা হলো প্রতীকী বা রূপক, যেমন হরিণ অর্থে চিত্ত বা মন ইত্যাদি। এবার চর্যাপদের রচনাকাল সম্পর্কে বলা যাক। চর্যাপদগুলো ঠিক কোন সময়ে রচিত হয়েছিল তার কোনো নির্দিষ্ট সন তারিখ জানা যায় না। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি প্রমুখ নানা ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়েছেন যে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলি রচিত হয়েছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলি রচিত হয়েছে। আর ডক্টর জাহ্নবী কুমার চক্রবর্তী এবং সুখময় মুখোপাধ্যায় মনে করেন যে অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলি লিখিত হয়েছিল। এবার চর্যাপদের নামকরণ বিষয়ে একটু বলা যাক। আমরা প্রথমেই বলেছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদের প্রথম পৃষ্ঠাতে নাগরী হরফে লেখা ছিল চর্যাচর্য টিকা। হরপ্রসাদ শাস্ত্রী গ্রন্থটির নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়, আর পদগুলোকে বলেছিলেন চর্যাপদ। কিন্তু গ্রন্থের শুরুতেই একটি সংস্কৃত শ্লোক আছে, শ্রী লুই চরণাসিদ্ধ রচিতেহব্য আশ্চর্য চর্যাচয়ে। এই শ্লোকের মধ্যে আশ্চর্য চর্যাচয় শব্দটি রয়েছে, ওই কারণে বিধুশেখর শাস্ত্রীর মতে গ্রন্থটির নাম হওয়া উচিত আশ্চর্য চর্যাচয়। চয় শব্দের অর্থ হচ্ছে সমূহ, অর্থাৎ বিধুশেখর শাস্ত্রীর মতে আশ্চর্য চর্যাচয় বলতে আশ্চর্য চর্যা সমূহের সংকলন। কিন্তু ডক্টর প্রবোধচন্দ্র বাগচির মতে গ্রন্থটির নাম হওয়া উচিত চর্যাশ্চর্য বিনিশ্চয় অথবা চর্যা গীতিকোষ। ডক্টর সুকুমার সেন চর্যাপদের যে গ্রন্থটি সম্পাদনা করে প্রকাশ করেছেন তার নাম চর্যাগীতি পদাবলী। এই প্রসঙ্গে নবচর্যাপদ বিষয়ে একটু বলা দরকার। 1963 খ্রিস্টাব্দে নেপাল থেকে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 250টি চর্যাপদ আবিষ্কার করেছিলেন। তার মধ্যে 98টি পদ নিয়ে 1989 খ্রিস্টাব্দে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে পদগুলি প্রকাশিত হয়। এই নবচর্যাপদ নেপালে চাচা গান নামেও পরিচিত। সম্ভবত চর্যা শব্দের অপভ্রংশ রূপই হচ্ছে চাচা। চর্যাপদগুলোকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গান হিসাবে গাওয়া হতো। ওই জন্যে চর্যাপদের প্রত্যেকটা চর্যাপদের শুরুতেই রাগের নির্দেশ রয়েছে। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদে 22টি রাগের পরিচয় পাওয়া যায়। তার মধ্যে প্রথম রাগ হচ্ছে পটমঞ্জরি এবং শেষ রাগ রামক্রী। চর্যাপদে সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে পটমঞ্জরি রাগ। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত গ্রন্থে 11টি পদে এই পটমঞ্জরি রাগের নির্দেশ আছে। চর্যাপদের বেশ কয়েকটি রাগ পরবর্তীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও দেখা যায়, যেমন গুর্জরী, পটমঞ্জরি, বঙ্গাল, বরারি, ভৈরবী, রামগিরি, রামক্রী থেকে রামগিরি ইত্যাদি রাগ। এছাড়া চর্যাপদে উল্লেখিত কিছু রাগ বর্তমানেও প্রচলিত রয়েছে, যেমন রামক্রী থেকে বর্তমানে বলা হচ্ছে রামকেলি।
কামোদ, ভৈরবী, এছাড়া মল্লারি থেকে বর্তমানে মল্লার রাগ এখনও প্রচলিত। এবার চর্যাপদের ছন্দ বিষয়ে দু একটি কথা বলা দরকার। চর্যাপদের বেশিরভাগ পদই 16 মাত্রার পাদাকুলক ছন্দে রচিত। কিছু কিছু পদ রয়েছে 14 মাত্রার পয়ার এবং 26 মাত্রার ত্রিপদী ছন্দে রচিত। তবে মূল ছন্দ 16 মাত্রার পাদাকুলক ছন্দ। এই পাদাকুলক ছন্দের বৈশিষ্ট্য হলো যে এটি মাত্রামূলক। অক্ষর গণনার বা সংখ্যার উপর এখানে গুরুত্ব দেওয়া হয় না, সাধারণত অক্ষরের উচ্চারণের উপর বা মাত্রার উপর প্রাধান্য দেওয়া হয়। চর্যাপদে উল্লেখিত 16 মাত্রার পাদাকুলক ছন্দ থেকেই পরবর্তীতে পয়ার বা মহাপয়ার ছন্দের উৎপত্তি। তবে ছান্দসিক প্রবোধচন্দ্র সেন মনে করেন যে চর্যাপদের ছন্দ হচ্ছে অপকৃষ্ট পাদাকুলক বা আদিম পয়ার, কেননা তার মতে 16 মাত্রার পাদাকুলক ছন্দ থেকেই পরবর্তীতে বাংলা সাহিত্যে পয়ার বা মহাপয়ার ছন্দের দৃষ্টান্ত আমরা দেখি। এই দুইয়ের মধ্যবর্তী যে ছান্দসিক স্তর, সেই সময়ের ছন্দ হচ্ছে চর্যাপদের ছন্দ। ওই কারণে ছান্দসিক প্রবোধচন্দ্র সেন মন্তব্য করেছেন চর্যাপদের ছন্দ হচ্ছে অপকৃষ্ট পাদাকুলক ছন্দ বা আদিম পয়ার ছন্দ। এবার চর্যাপদের ধর্ম বিষয়ে দু একটি কথা বলা যাক। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের সহজ সাধনার কথা বলা হয়েছে মহাসুখ লাভের ক্ষেত্রে। কোনো মন্ত্র, পূজা, বাহ্যিক অনুষ্ঠান দ্বারা নয়, দেহের সহজাত ইন্দ্রিয় ও প্রবৃত্তির স্বাভাবিক বৃত্তি বা উপভোগ অস্বীকার না করে সাধারণ জীবনচর্চার মধ্য দিয়ে মহাসুখ লাভের কথা বলা হয়েছে। বিষয়টি আমরা একটু সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। একজন ব্যক্তি মানুষ মহাসুখ বা মোক্ষ লাভ করবেন, এই জন্যে তার মধ্যে প্রথমে দরকার নিঃস্বার্থ অনুভূতি, যেটাকে বলা হচ্ছে শূন্যতা। এই নিঃস্বার্থ অনুভূতির সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির মধ্যে মঙ্গলময়ী চেতনার জাগরণ ঘটতে হবে, যেটাকে বলা হচ্ছে করুণা। ব্যক্তির মধ্যে এই শূন্যতা এবং করুণার উৎপত্তি হলে সে সাধক স্তরে উন্নীত হয়। এবার এই সাধকের মধ্যে শূন্যতা এবং করুণার অদ্বয় মিলন ঘটলে বোধিচিত্তের উৎপন্ন হয়। তন্ত্র সাধনা মতে নাভিতে বা নির্মাণ চক্রে এই বোধিচিত্তের জন্ম হয়। এইবার এই বোধিচিত্তকে ঊর্ধ্বমুখী করে মস্তকে প্রেরণ করলেই বোধিচিত্ত তার প্রাথমিক রূপ থেকে পরমার্থিক রূপ লাভ করে এবং সাধক মহাসুখ বা সহজানন্দের স্বরূপ অনুভব করেন, অর্থাৎ মোক্ষ লাভ করেন। বোধিচিত্তের প্রাথমিক অবস্থান যখন নাভিতে অর্থাৎ নির্মাণ চক্রে, তখন সাধক আনন্দ লাভ করেন। এবার বোধিচিত্তকে ঊর্ধ্বগামী করে যখন হৃদয়ে বা ধর্মচক্রে অবস্থান করে, তখন সাধক পরমানন্দ অনুভব করেন। এরপর ঊর্ধ্বগামী বোধিচিত্ত যখন কণ্ঠে অর্থাৎ সম্ভোগ চক্রে অবস্থান করে, তখন সাধক যে আনন্দ পান তার নাম বিরমানন্দ। তারপর সর্বশেষ স্তরে বোধিচিত্ত মস্তকে অর্থাৎ মহাসুখ চক্রে যখন অবস্থান করে, তখন সাধক যে আনন্দ লাভ করেন সেটা সহজানন্দ। এই স্তরে সাধক মোক্ষ লাভ করেন। এই বিষয়টিই চর্যা পদকর্তারা বিভিন্ন পদে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন কখনো শূন্যতাকে বলা হচ্ছে প্রজ্ঞারূপিণী, করুণাকে বলা হচ্ছে উপায়রূপিণী। আবার কখনো শূন্যতাকে বলা হচ্ছে নারী, করুণাকে বলা হচ্ছে পুরুষ। যেমন 28 নম্বর চর্যাপদে শবরীর রূপকে মহাশুক্লাভের কথা বলা হয়েছে। সবশেষে আমরা চর্যাপদের সাহিত্যিক মূল্য বিষয়ে দু একটি কথা আলোচনা করে ভিডিওটি শেষ করব। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের যে ধর্মীয় সাধনার কথা বলা হয়েছে সেটা রূপকের মাধ্যমে। ফলে প্রকৃতি এবং মানুষের জীবন সম্পর্কে আপাত কাহিনীর অবলম্বন করেছেন কবিরা, আর সেখানেই রয়েছে সাহিত্যিক তাৎপর্য। যেমন 28 নম্বর চর্যাপদের কথাই ধরা যাক। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শবরীর যে দাম্পত্য প্রেম, তা যেন চিরকালীন মানব মানবীর সম্পর্কের পরিচয় বহন করে। শৃঙ্গার রসের পরিচয় পাওয়া যায় আলোচ্য পদে একটা রোমান্টিক পরিবেশে। 33 নং চর্যাপদে আমরা দেখি মানুষের একটা দারিদ্রতার চিত্র, করুণ রসের প্রকাশ ঘটেছে সেখানে। 6 নম্বর চর্যাপদে রয়েছে হরিণ শিকারকে কেন্দ্র করে একটা ছোট গল্পের আমেজ। প্রত্যেকটা চর্যাপদেই প্রকৃতি অথবা মানুষের জীবনযাপনের খণ্ড খণ্ড চিত্র যেভাবে ফুটে উঠেছে সেটা আপাতভাবে গৌণ মনে হলেও তার সাহিত্যিক তাৎপর্য কিন্তু অপরিসীম।
আজকে আমরা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি, তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজ আসি, ধন্যবাদ।